নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হাওড়াতে ঘটে যাওয়া একটা দুর্দান্ত ভৌতিক ঘটনা। যদি তোমরা আমার ভিডিও ফেসবুক থেকে দেখো, ফলো করে নিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো কানে হেডফোনটা পরে নাও, আজকের গল্পটা শুরু করা যাক। গল্পটা আজকে মেল করে পাঠিয়েছেন নীরব পাল দাদা, কলকাতা থেকে। দাদা যেভাবে গল্পটা আমাকে মেল করেছে, তোমাদের সামনে ঠিক সেইভাবে সাজিয়ে তুলে ধরার চেষ্টা করলাম। সবাইকে নমস্কার জানিয়ে আজকের গল্প শুরু করছি। আমি নীরব পাল, কলকাতা থেকে। এই গল্পটা আমার জীবনে ঘটে 2022 সালে। 2020 সালে যখন আমার 18 বছর বয়স, তখন আমি একটা কল সেন্টার জয়েন করি হাওড়াতে। খুব ভালো কাটছিল। কল সেন্টারে টিএল বলো, ম্যানেজার বলো, সবাই খুব ভালো, আর পরিবেশটাও দুর্দান্ত, সুন্দর সুন্দর কলিগ, আরও অনেক কিছু। কিন্তু আমার জীবনটায় একটা মারাত্মক ঘটনা ঘটে 2022 সালে। তখন মোটামুটি আমি ওই কল সেন্টারে সিনিয়র, মানে আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। 2022 সালে একটা মেয়ে জয়েন করে। মেয়েটার বাড়ি আমার বাড়ির কাছে। আমি আমার বাড়ির অ্যাড্রেসটা বলছি না, আমার বাড়ির কাছেই একটা মেস আছে। মেয়েটা ওখানে মেসে থাকে। মেয়েটার আসল বাড়ি হচ্ছে আসাম। যাই হোক, 2022-এর ওই ফার্স্টের দিকেই জয়েন করেছে, মানে জানুয়ারির লাস্টের দিকে এরকম জয়েন করেছে। যাই হোক, তো আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক হয়, বন্ধুত্ব হয়। ও আমার পাশে বসতো, একসাথে লাঞ্চ করতাম, মাঝে মাঝে অফিস ছুটি হলে আমরা কলিগরা ঘুরতে যেতাম। তো আস্তে আস্তে না, ওই মেয়েটা, মানে মেয়েটার নাম ছিল পিয়ালি, ঠিক আছে। পিয়ালির সাথে আমার সম্পর্কটা বন্ধুত্ব থেকে একটু বেড়ে গেল। মানে আমাদের সম্পর্কটা একটুখানি প্রেমের দিকে গেল। আমি ওকে প্রপোজ করি, ও হ্যাঁ বলে দেয়। যাই হোক, তো গল্পটা খুব ভালোই চলছিল। 2022-এর মার্চ মাস পিয়ালি 1 মাসের জন্য আসাম যায় ওর বাড়িতে। ওর ফেরার ডেট 10 তারিখ। 9 তারিখ রাত 11টা সাড়ে 11টা অবধি আমরা কথা বলি। লাস্ট ওর সাথে আমার কথা হয়েছিল, ও আমায় বলেছিল যে ও আমাকে কোনোদিনও ছাড়তে চায় না, আমাকে ছাড়তে পারবে না, ও আমায় খুব ভালোবাসে। তার আগে বলি, ও যেদিন এখান থেকে যায়, কলকাতা থেকে আসাম যাবে, তার আগের দিন তো অফিসে এসেছিল। একটা ঘটনা ঘটে। ও না চুপচাপ একদম কল নিচ্ছিল, কল সেন্টারে কল নিচ্ছে। আমি ওর পাশে বসে রয়েছি। এবার আমাদের না কলের একটা ডিউরেশন থাকে, মানে 5 মিনিট, 3 মিনিট, 2 মিনিট, মানে 3-4 মিনিটের বেশি তুমি কল রিসিভ করে ধরে রাখতে পারবে না। তো আমি বসে রয়েছি ওর পাশে। আমি না অনেকক্ষণ ধরে খেয়াল করছি, প্রায় 15 মিনিট ধরে ওর কল চলছে। তো আমি আবার একটুখানি অবাক হলাম যে 15 মিনিট ধরে কাস্টমারের সাথে কি কথা বলছে, আর আমি দেখতে পাচ্ছি। মানে সেদিন না আমি ওর পাশে বসিনি, একটু 2-3টে বেঞ্চ ছেড়ে ওর পাশে বসেছি। তো আমি না দেখছি ও কথা বলেই যাচ্ছে। তো আমি না উঠে আসি যে কি হলো ব্যাপারটা, কাস্টমার এত যাচ্ছে কেন। উঠে গিয়ে যেটা দেখি, অবাক জিনিস একটা, কলে কেউ নেই। কল অনেক আগে কেটে গেছে, কিন্তু ও বকেই যাচ্ছে, স্যার স্যার করে কথা বলছে। তো আমি ভাবি ও না মজা করছে। আমি ওর কান থেকে হেডফোনটা খুলে নিজের কানে পড়ি। গলাটা সাংঘাতিক ভারী একটা পুরুষ গলা। বলছে, তোমার সময় শেষ, এবার তোমার মুক্তির পালা। মুক্তি তোমাকে নিতেই হবে। চলে আসো, চলে আসো, চলে আসো। আমি না খুব অবাক। আমি বলি, এটা কে? আবার মাইকটা কান থেকে নামাই, আবার পড়ি, না কেউ নেই, কল শেষ। ও আমাকে বলে ও নাকি কার একটা আওয়াজ পাচ্ছিল। আমি হয়তো ভাবি গ্লিচ টিচ করেছে। যাই হোক, ওর যেদিন ফেরার কথা, আমি খুব মানে ওয়েট করছি কখন ও আসবে। 11টা সাড়ে 11টা বেজে গেছে, 12টা বেজে গেছে। আমি না ওয়েট করেই রয়েছি, হয়তো আসাম থেকে ফিরেছে, ওই জন্য লেট হচ্ছে অফিস আসতে। টিএলকে জিজ্ঞেস করলাম, উনি বলল হ্যাঁ কাল রাতে SMS করেছিলাম, ও বললো চলে আসবে। তারপর আর কোনো কথা হয়নি। তো এরম করে না ও আসলো না। আমি ওকে যতবার ফোন করছি, ওর ফোন সুইচ অফ। কন্টিনিউ ফোন করে গেছি ওই দিন, সারাদিন আমি ওকে ফোন করেছি, প্রায় 100 বারের ওপরে। যাই হোক, সেকেন্ডেও সেম ও এলো না। এরম করে প্রায় 2 সপ্তাহ কেটে গেল। ম্যানেজার, টিএল সবাই খুব চিন্তিত।
আমি কি করলাম, আমি আর আমার 2-4টে যে কলিগ ছিল তারা ওর খুব মানে ভালো ফ্রেন্ড, আমাদের ওই মেসে গেলাম। মেসে গিয়ে আমরা মেস মালিককে জিজ্ঞেস করলাম পিএলির কথা। মেস মালিক যেটা বলল সেটা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। মেস মালিক বলল পিয়ালি বলে এখানে কেউ থাকে না। এবার দেখো, একটা আসামের মেয়ে একা একা কলকাতায় থাকছে, আর তাছাড়াও আমি অনেকবার ওকে ওই মেসের সামনে ড্রপ করেছি। আমি না ওই মেস মালিকের সাথে একান্তই ঝামেলা করতে শুরু করলাম। ওই মেস মালিকের ওয়াইফ চলে এলো, উনিও আমাদের সাথে তর্ক করছে, ঝামেলা করছে। শেষে আমরা পিয়ালির ছবি দেখাই। ছবিটা দেখার পরই না মানে ওই যে মেস মালিক আর মেস মালিকের ওয়াইফ, স্বামী স্ত্রী দুজন দুজনের দিকে দেখছে আর আমাদের দিকে দেখছে অবাক হয়ে। ওরা তখন ঝগড়া করছে না, আমি চিল্লে যাচ্ছি যে আপনারা মিথ্যা কথা বলছেন, ও কোথায় বলুন, আপনারা কি কিছু করেছেন তাহলে বলুন, আমি এখনই থানায় যাব। আমি থ্রেট করছি লিটারলি। ওরা আমাদের বলে তুমি 2 মিনিট দাঁড়াও। উনি ওপরে যায়। প্রায় 15 মিনিট আমরা ওয়েট করছি। 15 মিনিট পরে মেস মালিকের ওয়াইফ ফেরে একটা পুরনো, অনেক পুরনো 5-6 বছর আগের ডায়েরি নিয়ে। উনি একটা ছবি দেখায়, ছবি দেখিয়ে বলে দেখো তো এই মেয়েটা পিয়ালি নাকি। আমি বলি হ্যাঁ এই 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 তো পিয়ালি, আপনি বলুন তো কোথায় ও। ওরা না দুজন আমাদের দিকে তাকায় আর বলে এই মেয়েটা আজ থেকে 8 বছর আগে আমাদের মেসে থাকতো, একটা ছেলের সাথে প্রেম করতো। ছেলেটা কোনোভাবে ওকে ধোকা দিয়েছিল বলে মেয়েটা গলায় দড়ি দিয়ে আমাদের মেসে মারা যায়। আমি প্রচণ্ড রেগে যাই, আমি প্রচণ্ড চিল্লামিল্লি করি, আমি পিয়ালি পিয়ালি বলে মেসে চিল্লাচ্ছি। আমি বলছি আপনারা কি আমার সাথে কোনো রকম প্র্যাঙ্ক করছেন। ওরা না লাস্টে আমার ওপর খুব রেগে যায় এবং চারিদিকে লোকজন জড়ো হয়ে যায়। এবং একটা মেয়ে যে প্রায় অনেক বছর ধরে এখানে থাকছে, অনেক বড় মহিলাটা, উনি এসে আমায় বলে শান্ত হও, ওরা সত্যি কথাই বলছে। এই মেয়েটা আজ থেকে 5-10 বছর আগে এখানে ছিল, কিন্তু গলায় দড়ি দিয়ে মারা গেছে। আমি না এটা শোনার পর আমার হাত পা একদম কাটা দিচ্ছিল। আমি বাড়ি ফিরি, বাড়ি ফেরার পরে আমার মাথা ব্যথায় চিন্তা ধরে গেছে। সারা রাত প্রায় আমার কলিগ আমার হেল্প করে, ফোনে আমার সাথে কথা বলে, বলে কোনো ব্যাপার না, আমরা কাল অফিসে গিয়ে ডিসকাস করব। অফিসের টিএল, ম্যানেজার, HR সবাই না একদম অবাক যে কি হলো, মেয়েটা কি করে সম্ভব এরকম। যাই হোক, আমি না ডিরেক্ট কি করি, 1 সপ্তাহের জন্য ছুটি নিই। আমি আর আমার একটা খুব ভালো কলিগ, মানে আমার ভাই বন্ধু বলতে পারো, মানে খুব ভালো বেস্ট ফ্রেন্ড, ওকে নিয়ে আমি চলে যাই আসাম। আসামে আমাকে পিয়ালি ওর বাড়ির অ্যাড্রেস দিয়েছিল। আমি অ্যাড্রেসে যাই, অ্যাড্রেসে বাড়িটা প্রচণ্ড পুরনো, একটা বয়স্ক লোক ঝাড় দিচ্ছিল উঠানে। আমি গিয়ে বলি এক্সকিউজ মি, কাকু কাকু। ওদিক থেকে আওয়াজ আসে, হ্যাঁ বলো বাবা, আমারে কিছু বলছো। আমি বললাম হ্যাঁ কাকু, আসলে আমরা কলকাতা থেকে এসেছি, হাওড়া থেকে, কল সেন্টার থেকে। উনি বলে কি সেন্টার। আমি বুঝতে পারলাম ওরা কল সেন্টারের ব্যাপারে জানে না। আমি বললাম কল সেন্টার, আসলে আমি না পিয়ালির খুব ভালো ফ্রেন্ড হই, ও অনেক দিন ধরে আসছে না, ও কি বাড়িতে আছে। ওই মহিলাটা মানে ওনার ওয়াইফ বেরিয়ে আসে, এসে না চিৎকার করে বলে পাগল টাগল হয়েছ নাকি, কি বলছো এইসব। এবার ওনারা যেখানে থাকতো তার আশেপাশে না অনেকগুলো বাড়ি, সবাই বেরিয়ে আসে। আমি বলি না আমরা বন্ধু বান্ধব হই, ও প্রায় 1 মাস ধরে আসছে না, ও লাস্ট 2-3 সপ্তাহ আগে ফিরে আসার কথা ছিল, ও তো আসলো না, তাই খোঁজ নিতে এসছি, এরকম কোনো ব্যাপার না। পাশের বাড়ির একটা লোক, খুব ভালো মানুষ, উনি এসে আমাকে বলে তোমরা একটু ঘরে আসো। আমরা ঘরে যাই, গেটটা খুলতেই আমি যেটা দেখি সাংঘাতিক একটা জিনিস, পিয়ালির ছবি, তার উপরে মালা আর না ধূপকাঠি দেওয়া। আমার গা পুরো ঠান্ডা হয়ে গেছে। আমি ভাবছি আমি কি করব। আমি বলছি এটা কবে। পিয়ালির মা বলে তুমি কি সেই ছেলে যার জন্য আমার মেয়ে মারা গেছে, প্রায় উনি আমায় মারবে, এরম ব্যাপার। তো আশেপাশের লোক ওনাকে ধরলো,
আমি আর আমার বন্ধুরা সেই দিনই ব্যাক করি, কোনো রকম তৎকালীন টিকিট কেটে আমরা ব্যাক করি। সারাটা রাত আমি কেঁদেছি, আমি কি করব আমি বুঝতে পারছি না। চোখ যতবার বন্ধ করছি পিয়ালির চেহারাটা আমার চোখের সামনে ভেসে আসছে। যদি গল্পটা এখানে শেষ হয়ে যেত হয়তো আমার জীবনে এত কিছু ঘটতো না। সেদিনের পর আমি ওই ট্রেনে 2-3 দিন মতো লাগে, তারপর আমি বাড়ি ফিরলাম। ফিরে আমি আমার রুমে গিয়ে শুয়ে রয়েছি, মুড একদম কাজ করছে না। রুমটা পুরো অন্ধকার, আমি ফার্স্ট ফ্লোরে থাকি। আমার মনে হলো আমার রুমে কেউ একটা হাঁটা চলা করছে, আর রুমের টেম্পারেচারটা না হঠাৎ করে কনকনে ঠান্ডা হয়ে গেল। আর মনে হলো আমার বেডে আমার পেছনে কেউ একটা বসলো, তার গরম নিঃশ্বাস আমার গালের মধ্যে পড়ছে। আমি না পুরো গা হাত পা আমার শক্ত, কি করব বুঝতে পারছি না। হঠাৎ করে আমি ঘুরে তাকিয়ে আমি দেখি একটা কালো ছায়া আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে আমার সামনে। আমি না দেখতে পাই এটা আর কেউ না, পিয়ালি। কিন্তু একটা অবাক জিনিস কি জানো, পিয়ালির আমি এপার ওপার দেখতে পাচ্ছি, পিয়ালি দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমি দেয়াল দেখতে পাচ্ছি, মনে হচ্ছে ও একটা ছায়া। আমি না ভয়তে উঠে বসি, ঘরের লাইটটা জ্বালি আমি, কিন্তু লাইটটা ব্লিঙ্ক করতে থাকে। আমি উঠে পালাবো, চিৎকার করব, কি করব বুঝতে পারি না। শুধু একটা কথা কানে আসে, পিয়ালি আমায় বলে, মনে পড়ে 2022 জানুয়ারি মাস, তুমি মসজিদের পাশ দিয়ে আসছিলে, মেসের পেছনের মসজিদটা, আমি তোমায় দেখি। তোমাকে না আমার খুব ভালো লেগে গেছিলো সেদিনই, তোমার পেছন করি, জানতে পারি তুমি ওই কল সেন্টারে কাজ করো। আমি সব নিয়ম কানুন ভেঙে তোমার কাছে আসি। আমি তোমায় খুব ভালোবাসি নীরব, আমি তোমায় ছাড়বো না। একটা কাজ করো না, তোমাদের ঘরের যে পাখাটা ঝুলছে তুমি ওটাতে ঝুলে পড়ো, তুমি আমার কাছে চলে আসো নীরব, আমরা একসাথে থাকবো নীরব, আমরা একসাথে থাকবো। আমি জ্ঞান হারাই। পরের দিন সকালে মা আমার ঘুম ভাঙায়, আমি নিচে নাকি খাটের নিচে পড়েছিলাম। আমার সারা গা ব্যথা, মনে হচ্ছে কেউ আছড়েছে সারা গায়ে। সেদিন অত কিছু না ভেবে, বাড়িতেও কাউকে না জানিয়ে ব্রেকফাস্ট করে নিজের মতো মোবাইল টোবাইল ঘাঁটছিলাম। ঠিক দুপুর 3-4 বাজে লাঞ্চ করে আমি ছাদের ওপরে গিয়ে একটা সিগারেট টানছি, মাথায় খুব দুশ্চিন্তা। হঠাৎ মনে হলো কেউ একটা আমার পিঠে হাত দিল, ঠান্ডা হাত। আমি ঘুরে তাকালাম, পিয়ালি। কিন্তু এইবার ওর রূপটা একটু অন্যরকম, ওর চোখে রাগ, চোখ দিয়ে কালো কালো কিছু পড়ছে, ওর জিভ একদম বার করা, আর ও না প্রচণ্ড রেগে রয়েছে। আমাকে বলছে, তোকে বললাম না গলায় দড়ি দে, শুনবি না? না, তোকে আমাকেই মারতে হবে, তোকে আমাকেই নিজের কাছে আনতে হবে। আমি যে পালাবো বিশ্বাস করো, আমার কাছে জোর নেই। ও না আমার গলাটা ধরে আমাকে আমাদের ছাদ থেকে উল্টে ফেলে দেয়। হয়তো সেদিন আমার পেছনে ভোলেনাথ ছিল তাই আমি বেঁচে যাই, কারণ আমি বালিতে পড়ি, আমার একটা হাত ফ্র্যাকচার হয়ে যায়, আমার মাথা ফেটে যায়, কল কল করে রক্ত পড়ে, পাড়ার লোক এদিক ওদিক চলে আসে। সেদিন সানডে ছিল, আমার বাবা বাড়িতে ছিল, আমাকে হাসপাতাল নিয়ে যায়। আমি না আর কিছু না ভেবে এবার বাবাকে সব বলে দিই আমার সাথে এই ঘটছে, আমি আর পারছি না। কারণ আমি হসপিটালে 2 দিন ভর্তি ছিলাম, আমার জ্ঞান নেই। আমি শুধু দেখছি পিয়ালির সাথে কাটানো ওই সময়, আর পিয়ালি মাঝে মাঝেই আমার গলা টিপে ধরছে আর বলছে, তুই আমার কাছে চলে আয়। আর আমার ঘুমটা ভেঙে যাচ্ছে। তো আমি তখন সব জানাই, আমার বাবা একটা পুরোহিতের কাছে নিয়ে যায় আমাকে, আমি সুস্থ হওয়ার পরে। উনি আমায় বলে, তোমার পেছনে একটা পিশাচিনী পড়েছে, তোমাকে স্বামী বানিয়ে রেখেছে, ও তোমাকে ছাড়বে না এত সহজে, ও তোমাকে মারবেই। তুমি একটা কাজ করো, তুমি তোমার বাড়িটা বন্ধন করাও আগে, সবার আগে। উনি কি করে, আমার বাড়িটাকে বন্ধন করায় প্রচণ্ড বড় একটা যজ্ঞ করে, আমার হাতে 6খানা তাগা বাঁধে, আমার কানে কিছু মন্ত্র বলে, আর বলে যতবার ও তোমায় ডাকবে তুমি সাড়া দেবে না। ওকে যদি সামনে দেখো দাঁড়িয়ে আছে, কোনো রকম সাড়া দেবে না, নিজের মতো কাজ করে যাবে, ভয় পাবে, চিৎকার করবে, এগুলো করলেই কিন্তু ও আবার ঘরে ঢুকবে। তো যাই হোক, আমি না তারপরে ওই অফিসটাও ছেড়ে দিই।
আমাকে অনেকবার বলা হয় অফিস থেকে আসার কথা, কিন্তু আমাকে ওই পুরোহিত বলে ওই অফিসেরও মায়া ত্যাগ করতে, তো আমি তাই করি। দেন না আমি একদিন বাথরুমে যাই, বাথরুম করছি, লাইটটা ব্লিঙ্ক করা শুরু করে। আমি বুঝতে, এটা প্রায় 2-3 সপ্তাহ পর, ঠিক আছে, আমি প্রায় বুঝতে পারি কিছু একটা বাজে হচ্ছে। তার আগে বলি এটা কিন্তু আমার রুমের বাথরুম না, রুমের বাথরুমে ওই দিন মা ঢুকেছিল বলে আমি আমাদের বাইরে একটা বাথরুম আছে ওখানে যাই, বাথরুম করছি। আমি না স্পষ্ট দেখি পিয়ালি আমার পায়ের সামনে বসে রয়েছে, দাঁত বার করা, লালা পড়ছে দাঁত দিয়ে, চোখের রাগ। আমি কোনো দিকে তাকাচ্ছি না, আমার গা পুরো শক্ত। আমি বাথরুমটা করে বেরাই। সেদিন রাতে আমি একটা স্বপ্ন দেখি। ও আমাকে বলে, তুইও আমায় ছেড়ে দিলি, আমার যে আর কোনো রাস্তা রইল না। ও চলে যায়। তারপর থেকে আমি কিছু দেখি না, বাট আমার না খুব ভয় লাগতো। তো আমাকে বলা হয় তুমি ওর নামে একটা পিণ্ড দিয়ে আসো গয়ায় গিয়ে। আমি যদি গয়ায় পিণ্ড দিই, মানে যেদিন আমি গয়ায় পিণ্ড দিতে যাই, প্রচণ্ড ঝড় বৃষ্টি। গয়ায় পিণ্ডটা দেওয়ার পর আমি মাথা ঘুরে পড়ে যাই। আমার বাড়ির লোক তো পুরো শকড। আমি যখন জ্ঞান আসে আমার গা পুরো হালকা, মনে হচ্ছে পিয়ালির স্মৃতিগুলো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি হাউ মাউ করে কাঁদি ওখানে, কেঁদে না মনটা ঠান্ডা করি। তারপর থেকে আর জীবনে পিয়ালির সাথে আমার দেখাও হয়নি, কোনো রকম কথাও হয়নি। কলিগদের সাথেও কথা বলা বন্ধ করে দিয়েছি, কারণ ওর স্মৃতি না আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এটা বেশি দিন হয়নি, বেশি বছর হয়নি, 2022-এর ঘটনা। যাই হোক, যদি ভালো লেগে থাকে তোমার শ্রোতাদের পড়ে শোনাতে পারো। আমি তোমার চ্যানেলটা অনেক দিন ধরে ফলো করছি, তোমার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার না থাকলেও তোমার গল্পগুলো কিন্তু অসাধারণ লাগে। তুমি তোমার গল্প করতে থাকো এরকম, আমি তোমাকে সাপোর্ট করে যাব। আর হ্যাঁ, পারলে আমার গল্পটা পড়ে শুনিও। থ্যাংক ইউ দাদা। তো আজকে যে গল্পটা আমাদের নীরবদা বলল, অসাধারণ লেগেছে আমার। মানে একটা লাভ স্টোরি কি করে এরম হতে পারে, মানে একটা মেয়েকে কেউ ধোকা দিয়েছে, আবার মেয়েটা যাকে ভালোবাসছে সে অশরীরী না। যাই হোক, তোমাদেরও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর কমেন্টে জানাও দাদার গল্প কিরম লাগলো। শেয়ার করে বন্ধুদের ভয় পাওয়ার একটা সুযোগ করে দাও। ডিসক্রিপশানে আমার মেল আইডি আছে ritom915558@gmail.com। তোমাদের লাইফে ঘটা বা শোনা কোনো গল্প থাকলে তোমরা পাঠাতে পারো। আজকের জন্য এইটুকু, ফিরে আসবো আবার কোনো ভয় নিয়ে, ভয়ের গল্প নিয়ে। ভয় দেখানোটা আমার কাজ, রাতে ঘুম না আসাটা তোমাদের।